আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। সব উপজেলা হাসপাতালকে 100 শয্যায় উন্নীত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে 8টি উপজেলায় 100 শয্যা আছে। স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন সচিবালয়ে এসব তথ্য জানিয়েছেন। এছাড়া আগামী 6 মাসের মধ্যে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লা এ 5টি শহরে 200 শয্যার শিশু হাসপাতাল চালু করা হবে বলেও জানান মন্ত্রী। এজন্য প্রয়োজনীয় লোকবল দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে বলা হয়েছে। মন্ত্রী আরও জানান, চীনের উদ্যোগে বাংলাদেশের 5টি শহরে নারীদের জন্য বিশেষায়িত হাসপাতাল হবে। প্রত্যেকটি হাসপাতালে পূর্ণ জনবল বরাদ্দ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী গতকাল আমাদের জনপ্রশাসন মন্ত্রীকে নির্দেশনা প্রদান করেছেন। আগামীকাল জনবল বরাদ্দ হলে আমরা অর্থ মন্ত্রণালয় থেকে আর্থিক কোড নিব এবং ইনশাল্লাহ আগামী কয়েক মাসের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা এই 5টি শিশু বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন করব। প্রত্যেকটিতে আইসিইউ থাকবে। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ সহ 7 দফা দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছে সচেতন গ্রাহক ফোরাম। দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মিছিল ও মানববন্ধন করে তারা। বিক্ষোভকারীরা চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে নানা স্লোগান দেন। এস আলমের শাস্তি দাবি করেন তারা। সেপ্টেম্বর থেকে শুষ্ক মৌসুমকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা সাজাচ্ছে স্থানীয় সরকার বিভাগ। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকার এসব তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নির্বাচনে সরকার দলীয় প্রার্থী মনোনয়নেও বড় চমকের ইঙ্গিত দিলেন প্রতিমন্ত্রী। নাজিবুর রহমানের রিপোর্ট। অতীতে স্থানীয় সরকার নির্বাচন ছিল একপাক্ষিক। গেল কয়েক দশক ধরে স্থানীয় পর্যায়ে সেসব নির্বাচনে পছন্দের জনপ্রতিনিধি বেছে নিতে বেগ পেতে হয়েছিল সাধারণ মানুষের। তবে 12ই ফেব্রুয়ারি উৎসব মুখর জাতীয় নির্বাচনের পর এবার অপেক্ষা স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনের। এই নির্বাচন কমিশনের অধীনে আবার সিটি কর্পোরেশন এরই মধ্যে বেশ কিছু দল তাদের প্রার্থীও চূড়ান্ত করেছে। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এবার স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ নিয়ে স্পষ্ট করেছেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বগুড়া 2 আসনের সংসদ সদস্য মীর শাহে আলম। অবশ্যই আমরা সেপ্টেম্বর অক্টোবর শুষ্ক মৌসুমে নির্বাচন শুরু করব। তবে এটা আমি নিশ্চিত বলতে পারি যে বছরের শুরুর দিকে যেহেতু সরকারের আয়ের পরিমাণটা কম থাকে, সেই ক্ষেত্রে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, এটা আমার একদম ব্যক্তিগত ওপিনিয়ন, যে নির্বাচনে ব্যয় কম হবে আমরা হয়তো সেই নির্বাচনের দিকে আগে আগাবো। যে আমাদের 5টি স্তরের নির্বাচন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন, 5টি নির্বাচন 1 বছরের মধ্যে আমরা শেষ করার পরিকল্পনা করছি। কারা পাচ্ছেন দলীয় মনোনয়ন এমন প্রশ্নেরও উত্তর দিয়েছেন সরকারের এই প্রতিমন্ত্রী। বর্তমান প্রশাসকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলেও জানান তিনি। আমরা যেহেতু মনোনয়ন দিচ্ছি না দলীয়ভাবে, অতএব প্রশাসকরা যদি মনে করে যে আমরা নির্বাচন করব, তারা পদত্যাগ করে নির্বাচন করতে পারে। এখানে দল থেকে তো আমরা কাউকেই বাধা দেব না। কারো প্রতি সমর্থন তো থাকবে, কোনো সমর্থন থাকবে না, কোনো মনোনয়ন থাকবে না, দলীয় প্রতীক থাকবে না। বিরোধী দল এটা বলার কারণ হচ্ছে যে তারা তো ইতিমধ্যেই আইনকে অমান্য করে তারা দলীয় মনোনয়ন দিয়ে দিয়েছে। অলরেডি 11 দল তারা তো বলছে যে তাদের প্রার্থী কে কোথায়, সাংবাদিক সম্মেলন করে তারা তো ঘোষণা দিয়ে তারা তো মাঠে নেমেছে। তার মানে কি, তারা তো দলীয়ভাবে প্রচারণা করছে। তবে দলীয় মনোনয়ন কিংবা সমর্থনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রামিসা হত্যার আসামিদের আত্মপক্ষ সমর্থন শেষ হয়েছে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। বিচার কাজের সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন তিনি। নাহিদ, রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আজ আসামিদের আত্মপক্ষ সমর্থনের কথা রয়েছে। আসামির আদালতে কি বলেছে, রাষ্ট্রপক্ষ কি শুনানি করেছে? আজকে আদালতে আসামির আত্মপক্ষ সমর্পণ তারা করেছেন। তারা বলেছেন যে তারা নির্দোষ, তারা এই ঘটনার সাথে জড়িত নয়, এবং এছাড়া তারা বলেছেন যে তারা ক্ষমা চাচ্ছেন আদালতের কাছে। তো এটি সম্পূর্ণই রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন যে এটি আদালতকে বিভ্রান্ত করার জন্যই যে প্রয়াস তার, সেই সুযোগটা সে বরাবরই নিচ্ছেন এবং সেটি নিয়ে এসেছেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যেটি গতকালকে 16 জন সাক্ষীরা যে সাক্ষ্য গ্রহণ করেছেন, সেখানে সেসব বিষয়ে বিচারক তার এই আসামিদের পড়ে শুনিয়েছেন এবং আসামিরা সেটি বলেছেন যে তারা এই ঘটনার সাথে জড়িত নয়। তারা বারবার বলেছেন যে এই যে তৃতীয় ব্যক্তির নাম বলা হচ্ছে, ডলার নামের এক ব্যক্তির, সেই নামটি বারবার তিনি বলছেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আমাদেরকে বলেছেন যে এটি যদি শুরুতেই 164 ধারায় যখন জবানবন্দি নেওয়া হয়, ম্যাজিস্ট্রেট যখন জবানবন্দি নিয়েছেন, তখন যদি এই সোহেল রানা যদি এই কথাটি বলতেন, তখন হয়তো সেটি আদালত তদন্ত করে সেটি অনেকটাই বিষয়টি আরও পরিষ্কার করতে পারত। তবে সেটি যখন তিনি পরিষ্কার করেননি, যেহেতু এবং মামলার যে যারা ছিল ময়নাতদন্তকারী যারা ব্যক্তিরা ছিলেন, ডাক্তার ছিলেন, তিনি বলেছেন যে এই ঘটনার সাথে সরাসরি সোহেল রানার আলামত পাওয়া গেছে এবং সেটি তিনি বলেছেন যে এই যে ধর্ষণ, জোরপূর্বক ধর্ষণের পর তার গলা কাটা লাশ পাওয়া যায়, সেটি একদম জোরপূর্বকভাবেই তাকে ধর্ষণ করা হয়, সেটি আলামত তারা পেয়েছেন। তো এই বিষয়ে আগামীকালকে যুক্তিতর্ক রয়েছে, আইনজীবীরা তারা যুক্তি দিবেন এবং এর পরবর্তীতে বিচারক হয়তো একটি দিন ধার্য করবেন যেখানে রায় ঘোষণা করা হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ। মিলি, জানছিলাম রামিসা হত্যার বিচারের সবশেষ অবস্থা। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।